জামাতের বিষয়টা হয়ে গেছে যে ওরা প্রত্যেকবারে ভর করে বিএনপির পরে, আর প্রত্যেকবারই বিএনপির সাথে হচ্ছে যে একটা মুনাফিকি এবং গাদ্দারিটাই ওরা সবসময় মনে করে গণতন্ত্রকে হত্যা করার জন্য এই আওয়ামী লীগ যত রকমের ষড়যন্ত্র করছে, প্রত্যেকটি ষড়যন্ত্রের সাথে এই দলের মনে করেন যোগসাযোগ আসে বলে আমি মনে করি। বর্তমান যে সরকার আছে, সেই সরকার যারা আছে এরা লোভ এসে গেছে। আপনারা অচিরে হয়তো ঘোষণা শুনবেন যে কোনো মুহূর্তে যে দেশনায়ক জনাব তারেক রহমানও দেশে চলে আসবেন। বিএনপি একমাত্র দল, যেই দল যদি কোনো কমিটমেন্ট যদি করে, সেই কমিটমেন্ট সবসময় আপনার রক্ষা করেছে এবং করছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। সংস্কার, নির্বাচন এবং চলমান রাজনীতি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আমরা সরাসরি চলে যাচ্ছি পারভেজ মল্লিকের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পারভেজ ভাই, আমার প্রথম যে বিষয়টি জানার, গত 6 মে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। লাখো মানুষ তাকে বরণ করে নিয়ে এসেছেন এয়ারপোর্ট থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অবশেষে, বলবো এই কারণে যে দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থ ছিলেন, বারবার ওনার ডক্টররা বলা সত্ত্বেও আপনার এই ফ্যাসিস্ট সরকার আপনার ওনার সুচিকিৎসার কোনো উদ্যোগ তো নেননি, বরঞ্চ ওনাকে তিলে তিলে মানে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো নতুন করে 5ই আগস্টের নতুন যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ যখন মুক্তি পেল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি আপনার চলে আসলো এবং ওনার চিকিৎসার জন্য আপনারা জানেন যে লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাংলাদেশের স্বনামধন্য যারা চিকিৎসক আছেন তাদের নেতৃত্বে যেমন এখানে তত্ত্বাবধান হয়েছিল, ঠিক তেমনিভাবে তাদেরই সহযোগিতায় লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসা হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এটা শুধু আপনারই কোশ্চেন না, সারা বাংলাদেশের মানুষ দেশনায়ক জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন যে উনি আসলে কবে দেশে আসবেন, উনি কেন আসছেন না, নানান জনে নানান ধরনের আপনার কথা বলছেন। তো আমার কাছে মনে হয় যে উনার আশা মানে আশা এবং না আসাটা, এইটা বিষয়টা হচ্ছে যে এখন মুখ্য না এই গ্লোবাল মানে আপনার গ্লোবাল পৃথিবী, গ্লোবাল যুগে উনি ভার্চুয়াল মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশেও কিন্তু উনি বিচরণ করছে। শারীরিকভাবে উনি হয়তো এখন দেশের মাটিতে উনি নেই, কিন্তু ভার্চুয়ালি উনি বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটি থানা লেভেলে উনি কিন্তু আপনার যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে আমরা আশা করছি ম্যাডাম যেহেতু দেশে চলে এসেছেন এবং ওনার সহধর্মিণীয় ডক্টর জুবাইদুর রহমান ম্যাডামের সাথে দেশে প্রত্যাবর্তন করেছেন, আপনারা অচিরে হয়তো ঘোষণা শুনবেন যে কোনো মুহূর্তে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশনায়ক জনাব তারেক রহমানও দেশে চলে আসবেন। কার দেশের বাইরে থাকতে ভালো লাগে বলেন? হ্যাঁ, ওনারও তো দেশের প্রতি মানে মায়া মমতা এবং দেশের প্রতি একটা টান আছে। ওনারা আসলে বাইরে থাকতে চান না, পরিস্থিতির কারণে ওনাকে থাকতে হয়েছে। তবে আপনি জানেন যে ম্যাডাম যখন প্লেনে যখন উঠছিলেন, যখন প্লেনটা যখন উঠে যখন যায়, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেহারার দিকে তাকিয়ে আপনি ওনার যেই বিমর্ষ যে চেহারাটা সারা বাংলাদেশের মানুষ জাতি দেখেছেন, আমার তো মনে হচ্ছিল ওনার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিলেন যে উনি 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 যেভাবে বিদায় দিয়েছিলেন এটা আসলে খুব কষ্টের। তো উনি অচিরে দেশে ইনশাল্লাহ চলে আসবেন এবং মানুষ দেখতে পারবেন এবং ঘোষণা শুনবেন অচিরে, আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্পিরিট নিয়ে কথা বলেন, আমরা 5 আগস্টের আগের বক্তব্য যদি তার দেখি, মানে খুবই পরিশীলিত, 5 আগস্টের পরের বক্তব্য খুবই পরিশীলিত এবং এক ধরনের দিক নির্দেশনা থাকে, পরিচ্ছন্ন রাজনীতির এক ধরনের দিক নির্দেশনা থাকে, কিন্তু তার প্রতিফলন কি পুরোপুরি মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে? আমি যদি বলি বিএনপির নেতারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে, অনেক জায়গায় বিএনপির অনেক নেতার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ আসছে, কেন? আপনি একটা ভালো একটি কোশ্চেন করেছেন। বিষয়টি হলো কি যে আপনার
বিএনপি একটি বড় বৃহৎ একটি দল, এবং এই দলে আপনার বিভিন্ন পর্যায়ের, মনে করেন এমন কোনো সেক্টর না যে সেক্টরে বিএনপির আপনার সমর্থক নেতাকর্মী আপনার নেই। তো দলে যদি বিচ্ছিন্ন এত বড় একটা যেহেতু দল, আপনার বিভিন্ন টাইপের বিভিন্ন মতের লোকজন আছে। এখন দলের ভিতরে বা মানে থেকে যে লোকজন যে আপনার যে কিছু অন্যায় অপকর্মের সাথে জড়িত নেই এটা বলবো না, হয়তো মনে করেন বিচ্ছিন্নভাবে কিছু কিছু হয়, কিন্তু আমাদের দেখতে হবে দল এটাকে ওন করছে কিনা। আপনি দেখেন যে অনেক নেতাকর্মী আছে যে আপনার আন্দোলন সংগ্রামে অনেক বড় ভূমিকা রেখেছিল, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানে কড়া নির্দেশ যে কোনো দলের কোনো নেতাকর্মীরা কোনো মানে কোনো অপকর্ম বা কোনো ধরনের কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। যখনই এরকম মানে উনি পেয়েছেন, খবর পেয়েছেন, সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। দেখেননি যে যে এই নেতা বা এই কর্মীর বিগত দিনের ভূমিকা, এইগুলো দেখেনি। উনি কিন্তু জিরো টলারেন্স এই ক্ষেত্রে। এখন বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে প্রায় 3.5 কোটির মতো নতুন ভোটার যারা একদম তরুণ, যখন দেশে বিএনপির অনেক নেতার নানা ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, এই বিষয়গুলো এই ভোটারদের উপরে প্রভাব ফেলবে কিনা, এবং সেই ক্ষেত্রে বিএনপির আর সিনিয়র নেতৃত্বের আরও করণীয় আছে কিনা? যে কারণ নির্বাচন তো যত এগিয়ে আসবে তত এগুলোতে আরও নজর দিতে হবে। আপনার কি মনে হয়? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে প্রবীণ এবং তরুণ, আমাদের প্রবীণদেরকে যেমন আপনি বাদ দিতে পারবেন না, আবার তরুণ যারা আছে তাদেরকেও আপনি ইগনোর করতে পারবেন না। তা আপনার এখানে প্রবীণদের যেমন পূর্বের যে অভিজ্ঞতা, তাদের যে দক্ষতা, এটাকেও আপনাকে যেমন ধারণ করতে হবে, ঠিক তরুণ যারা আছে তাদেরকেও আপনার এগিয়ে আসতে হবে, মানে তাদেরকেও সহযোগিতা করতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দুটোই সমন্বয় মনে করেন মানে করছেন। আপনারা জানেন যে তরুণ নেতৃত্বের ইসের জন্য আমাদের কিন্তু এই যে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আমাদের এই যে সেমিনার, সিম্পোজিয়াম এবং এই যে আমাদের যে সংস্কার নিয়ে 31 দফা নিয়ে আমরা কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, এবং সব জায়গায় সারা দেশের মানুষদেরকে মনে করেন আপনারা উজ্জীবিত করার চেষ্টা মনে করেন আমরা চালিয়ে যাচ্ছি। এবং এই যে তরুণ যে ভোটার যারা আছে, এবং আপনি জানেন যে আপনার দেশটা তারেক রহমান নিজেই তো তারুণ্যের অহংকার। আমরা কিন্তু সবসময় বলি যে ওনাকে দেখলে কিন্তু সবাই মানে তরুণরা কিন্তু সবসময় একটা উজ্জীবিত এবং হয়। এবং ওনার যে সুদক্ষ যে নেতৃত্ব, আপনি দেখেন বিএনপির মানে সিনিয়র পর্যায়ে যারা নেতৃত্ব আছে তারা সবাই ওনার নেতৃত্বে মনে করেন কাজ করছেন, এবং উনি সাথে সাথে কিন্তু ইয়াং যে জেনারেশন, ইয়াং যে নেতৃত্ব, তাদেরকেও উনি কিন্তু আবার লিভ দিচ্ছেন, এবং দুই মানে প্রবীণ এবং নবীন ওইটার ব্রিজ হিসেবে কাজ করে উনি কিন্তু দেশটাকে সামনের দিকে আপনার নতুন নেতৃত্বের দিকে উনি নিয়ে যাচ্ছেন। বিএনপির যে 31 দফা আছে সেখানের সবগুলো দফাই হচ্ছে একটি শোষণ বৈষম্যহীন একটি দেশ গড়ে তোলার একটি রূপরেখা। এটি বিএনপি ক্ষমতায় গেলে এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে? এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি দেয়, সেটির আলটিমেট বাস্তবায়ন অনেক সময় করা হয় না, এবং এটিকে আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে, এবং সে বিষয়ে বিএনপি সদিচ্ছা কতটুকু? আপনি জানেন যে বিএনপি এমন একটি দল যেটা হচ্ছে গণমানুষের দল। আপনি দেখবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় জনগণের পালস বুঝতেন, এবং দেশের মানুষের মনে করেন ভাগ্যের পরিবর্তনের জন্য উনি কিন্তু সবসময় মনে করেন আপনি শিল্প ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, শিশুদের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা সেক্টরে আপনার মনে করেন কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় উনিও কিন্তু অনেক মনে করেন এই নারীদের শিক্ষা, আপনার এই যে 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা, তারপর অন্যান্য অনেক মনে করেন আপনার ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আপনার অবদান রেখে গেছেন। এবং বিএনপি একমাত্র দল, যেই দল যদি কোনো কমিটমেন্ট যদি করে সেই কমিটমেন্ট সবসময় আপনার রক্ষা করেছে এবং করছে। আর বিষয়টা হচ্ছে যে এই যে সংস্কারের যে বিষয়টা, সংস্কার বিএনপি কিন্তু যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
উনি ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বিএনপি কিন্তু অলওয়েজ কিন্তু আপনি দেখেন সংস্কার প্রক্রিয়ার ভিতর দিয়ে মনে করেন আপনার ইসে আছে। এখন তো সবাই সংস্কারের কথা বলে, কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই যে 31 দফা সংস্কার উনি তো ঘোষণা করেছিলেন 2022 সালে। 22 সালে বিএনপি একটা ইসে কনফারেন্সের মাধ্যমে মনে করেন আপনার এই 31 দফা দিয়েছে। তো এটা নতুন কিছু না, মানে মানে এই যে যারা কথা যারা বলে, হ্যাঁ, বিএনপি এমন একটি দল সবসময় আধুনিকায়ন এবং যুগোপযোগী যে সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্তগুলো নিতে পারে বিএনপি এবং বাস্তবায়ন করার ক্ষমতা আছে আপনার বিএনপির। তারপর দেখেন এই যে বিএনপি মনে করেন পরবর্তীতে যখন আপনার এই যে স্বৈরাচার এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে বেগবান করার জন্য সকল আপনার দলকে মনে করেন আপনার আহ্বান জানিয়েছে যে এবং একটা জিনিস দেখেন যে মানুষের মূল অধিকার কি, মানে গণতন্ত্রের জন্য অধিকার হচ্ছে ভোট। ভোট হচ্ছে যে আপনার গণতন্ত্র চর্চার একটা প্রধানতম শর্ত। ওই ভোট জিনিসটাই বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে গেছে এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান কি বলেছিলেন, আপনার যদি স্মরণ যদি থেকে থাকে, আপনার ইউকে বিএনপির একটি সমাবেশে উনি বলেছিলেন যে আপনারা সবাই যদি আমাকে যদি মানে সমর্থন করেন, আমাকে ভোট দেওয়ার দরকার নেই, কিন্তু আমি ভোটের যে অধিকার সেই অধিকারের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষের। তো মনে করেন আপনি যখন ভোটের অধিকার যখন ফিরে পাবেন, হ্যাঁ, তখন না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলেই হচ্ছে যে আপনার তখন হচ্ছে যে আপনি জানবেন যে আমি এবার ভোট দিচ্ছি, সে কি একটা দল কি তার ম্যানিফেস্টো, সে কি করতে চায়। যদি সেই দল যদি মনে করেন না করে, আমরা যদি নেক্সট যদি ইলেকশন যদি হয়, সুষ্ঠুভাবে ইলেকশন হলে আমরা যদি সরকার যদি গঠন করি, আমরা যদি 5 বছর যদি ঠিক মতো যদি আমাদের কমিটমেন্ট অনুযায়ী না যদি করি, তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার মনে করেন আপনার মানে মূল্যায়ন করবে পরবর্তী সরকার গঠনের সময় বা ভোটের সময়। তখন তারা বাংলাদেশের জনগণ কিন্তু আপনার মানে ভুল করে না কখনো, যদি সুযোগ যদি পায়, সুযোগ পেলেই মনে করেন দেখবেন কখনো ভুল করে না। যেই ভুলটি করেনি, মানে সকলেই ঐক্যবদ্ধভাবে কিন্তু রাস্তায় নেমেছিল দেখে 5ই আগস্ট মনে করেন আমরা পেয়েছি। বিএনপির সাথে জামায়াতের একসময় জোট ছিল, এখন অনেকটাই প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এটি কি মাঠের রাজনীতি নাকি আসলে এক ধরনের মতবিরোধ? আসলে কি বলবো যে আপনার বিএনপি হচ্ছে যে সবসময় হচ্ছে যে একটা মধ্যপন্থী দল। বিএনপি সবসময় মানুষের আপনার মানে পালস, মানে বিএনপি ধর্মীয় অনুভূতিতে যেমন কোনো আঘাত করতে চায় না, আবার ধরেন আপনার আধুনিক মন মানসিকতা, মানে উদার একটি গণতান্ত্রিক দল হচ্ছে যে বিএনপি। তো এখন সমস্যা হয়ে গেছে কি, ধরেন কিছু দল আছে যে আপনি জানেন যে বট বৃক্ষের সাথে যখন আপনার ওই যে পরগাছা যখন হয়, তখন সেই গাছটা কিন্তু মনে করেন জল করে এবং তার চেহারাটা দেখতে কিন্তু সুন্দর হয় মূল গাছের থেকে। তখন চেহারাটা সুন্দর হয়ে গেলে সে মনে করে যে আমার তো অনেক যোগ্যতা, আমি তো আসলে বেশি সুন্দর, তখন অহংকার মনে করেন চলে আসে। তো আমার কাছে মনে হয় যে জামাতের বিষয়টা হয়ে গেছে যে ওরকম, যে ওরা প্রত্যেকবারে ভর করে বিএনপির পরে, আর প্রত্যেকবারই বিএনপির সাথে হচ্ছে যে একটা মুনাফিকি এবং গাদ্দারি বলতে যেটা বোঝায় সেই জিনিসটাই ওরা সবসময় মনে করেন করে। হ্যাঁ, ওরা দেখেন আপনার 96-তে ওরা মনে করেন কী করলো, এই যে তত্ত্বাবধায়কের নামে এই খুনি হাসিনার সাথে মনে করেন জোট বেঁধে তত্ত্বাবধায়ক ওই সময় মনে করেন কাজ করলো। বরঞ্চ ওরা বেনিফিশিয়ারি বিএনপি দিয়ে, কিন্তু বেইমানের দিক দিয়ে বিএনপি যতবার মানে আপনার মানে গণতন্ত্র, এই দেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য এই আওয়ামী লীগ যত রকমের ষড়যন্ত্র করছে, প্রত্যেকটি ষড়যন্ত্রের সাথে আপনার মনে করেন এই দলের মনে করেন যোগসাযোগ আসে বলে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো রাজনীতিতে আপনার অনেক কিছু হয়, হ্যাঁ, রাজনীতিতে হয় দেখেন না যে মানুষ চায় যে গণতান্ত্রিক একটি পরিবেশ ফিরে আসুক, সামনে ইলেকশন হবে, আমরা ভোটে চলে যাব। হ্যাঁ, তারা ভোট চায় না, কেন চায় না? হ্যাঁ, তারা মনে করে কি যে তারা বর্তমান যে আপনার এই যে যারা একটা মধ্যবর্তী যে সরকার আছে, সেই সরকারের ভিতরে থেকে পেটের ভিতরে থেকে কৃমি হয়ে ভিতরে মনে করেন সবটা
খেয়ে তারা গোছানোর চেষ্টা মনে করেন করতেছে। কারণ হচ্ছে যে তারা জানে যে ভোট আসলে তাদেরকে মানুষ ওইভাবে হয়তো অ্যাকসেপ্ট করবে না। কারণ একটা গণতান্ত্রিক যদি একটি দল যদি মানে যদি ভোটের জন্য যদি মানে কথা যদি না বলে তারা যদি এই যে অগণতান্ত্রিক সরকারকে যদি সমর্থন যদি করে, তার মানে বুঝতে হবে যে তাদের দূরভিসন্ধি মানে মানে তাদের উদ্দেশ্য কি হতে পারে, এটা সহজে অনির্ণীয়। অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেয়া হবে। বিএনপির অনেক সিনিয়র নেতার বক্তব্য শুনলে মনে হয় যে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা সেটির উপরে ভরসা রাখতে পারছে না। আমি যদিও বা বেশ কয়েকবারই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা দেয়া হয়েছে যে জুনের ভেতরেই নির্বাচন হবে। কেন এই অনাস্থা? নির্বাচন যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে হয় এবং এই জায়গা থেকে তো সরকার সরছে না, তারপরও অনাস্থাটা কেন? মানুষের যদি আপনি পালস যদি দেখেন, সবার ভিতরে একটা সন্দেহ। কি সন্দেহ? বর্তমান যে সরকার আছে সেই সরকার যারা আছে এরা লোভ এসে গেছে, এদের ক্ষমতার ভিতরে ক্ষমতার একটা মোহ চলে এসেছে। বিএনপিরও সমর্থন ছিল 5 আগস্টে যে সরকার। আমরা চেয়েছিলাম যে খুনি যে হাসিনা যে এই যে ফ্যাসিস্ট যে সরকার ছিল সেই সরকারটা আগে চলে যাক, চলে গেলে তারপর হচ্ছে যে যারা আসবে এমন কিছু লোক, নিউট্রাল লোক যারা আসবে, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে ভোট একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এদের ভিতরে হয়ে গেছে কি যে আপনার মানে তাদের কথাবার্তা দেখে মনে হয় যে যে তারা অনির্বাচিত হয়েও মানে জনগণ আস্থা রেখেছিল। আমরা রাজনৈতিক প্রত্যেকটা দল দেখেন, যারা রাজনীতি যারা করে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদেরকে মনে করেন আপনার সমর্থন করেছিল যে ঠিক আছে তারা একটি সময়ের জন্য এসেছে, তারা একটি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না। তারা তো বলছে তারা ভোট দিবে, ডিসেম্বর থেকে তারা ভোট দেবে। তাদের কথার সাথে বাস্তবতার অনেক কিছু আপনার গড়মিল দেখা যাচ্ছে। একজন উপদেষ্টা যদি বলে যে হ্যাঁ ডিসেম্বর নাগাদ ভোট আমরা তো বলেছি দেব, কেউ বলছে যে আমরা তো বলেছি যে আমরা এই জুনের ভিতরে ভোট দেবো। কোনো কোনো উপদেষ্টা বলছে জনগণ তো আমাদেরকে 5 বছর থাকতে বলছে, কেউ বলছে যে 3 বছর আমাদেরকে অনেকে থাকতে বলে। প্রধান উপদেষ্টা তো তার বক্তৃতায় বারবারই বলেছে যে জুনের মধ্যে ভোট হবে। এটা হচ্ছে যে কি যে আপনার প্রধান উপদেষ্টা যে কথাগুলো মনে করেন আপনার বলছে, ওনাকে আপনি 100% কিভাবে বিশ্বাস করবেন? ওনাকে তো বিশ্বাস করার কোনো সুযোগই নেই। এই কারণে সুযোগ নেই যে ওনার উপদেষ্টা পরিষদের একজনকে উনি বিদায় দিয়ে রাস্তায় আর একটা পার্টি মনে করেন দাঁড় করে দিয়েছেন। তার মানে কি উনি নিজে ক্ষমতায় আছেন, উনি স্ট্রাইকিং ফোর্স হিসেবে উনি একটা দল তৈরি করেছেন। আমি যদি এই কথা যদি বলি, উনি কি এটা কি অস্বীকার করতে পারবেন যে এই যে এনসিপি, এই যে কোমলমতি যে ছাত্রছাত্রী, হ্যাঁ তাদেরকে মনে করেন কাঁঠাল ভেঙে উনি খাওয়ার চেষ্টা করতেছে না? এটা আপনি মনে করেন কি করে মনে করেন আপনি বুঝবেন? কার মানে হচ্ছে যে হাফ সরকার হাফ পার্টি, হ্যাঁ আপনার হাফ সরকার হাফ পার্টি। আবার এদিকে আপনি মনে করেন যে এই আপনার সরকারে মনে করেন কিছু আপনি মনে করেন রেখে দিচ্ছেন, কিছু আপনি যে বাইরে দিয়ে আন্দোলন করছেন এবং তাদের সম্বন্ধে যে কথাগুলো কানাঘুষা শোনা যাচ্ছে, হ্যাঁ সেগুলো আসলে খুব ভালো কিছু বলে মনে হচ্ছে না। তো মানুষ কিন্তু এখন সন্দেহের দিকে দেখছে। হ্যাঁ প্রথম দিকে যেই একটা মানুষের যে একটা বিপুল একটা সমর্থন যেরকম মনে করেন ছিল, বরঞ্চ আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী, হ্যাঁ সেনাবাহিনীর প্রতি মানুষের মানে আস্থা বেড়েছে। হ্যাঁ যে সেনাবাহিনী তারা তাদের ব্যারাকে আছে, তারা বরঞ্চ মানুষ এখনও বিশ্বাস করে যে সেনাবাহিনী যতদিন আছে বাংলাদেশে এখনও মনে করেন মানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বা এরকম একটা সম্ভাবনা মনে করেন দেখা যাচ্ছে। কিন্তু এই সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে যে কি যে এরা অনন্তকাল ধরে এরা ক্ষমতায় থাকতে চায়। তো আপনাদের সমর্থিত সরকার, আপনারাও তো এই সরকারের একটা পার্ট, এবং যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেখানে আপনাদের সুপারিশও হয়েছে। হ্যাঁ আপনি জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান সাহেব উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং আমরা পূর্ণভাবে মনে করেন সমর্থন করেছিলাম। আমাদের নেতা যেহেতু মনে করেন বলেছেন, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী
মানে টপ টু বটম সকলেই কিন্তু এখনো আমরা আস্থা রাখতে চাই। এমন না যে আমরা শঙ্কার কথা বলছি, আমরা বলছি না যে যে মানে আস্থা আমাদের একেবারে টোটালি উঠে গেছে, কিন্তু তাদের কথাবার্তা, আচার আচরণ, আপনার কর্মতেই কিন্তু আপনার বলা যায় যে ভবিষ্যতে আপনি কোথায় মনে করেন যাবেন, কত ধরনের। কারণ আপনার কাছে যখন পাওয়ার থাকবে তখন আপনার তেলবাজের লোকের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। আর প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিভিন্ন জায়গায় বলেন যে হাসিনার প্রেতাত্মারা কিন্তু এখনও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। হাসিনার প্রেতাত্মারা এখনও আছে। তারা মনে করেন আপনার আমাদের যেই যারা এই যে ছাত্রছাত্রী যারা আন্দোলন যারা করেছে তাদেরকে যেমন বিভ্রান্ত করছে, ঠিক তেমনিভাবে যারা গণতন্ত্রের পথের জন্য যারা, আমি বলবো না যে সবাই করছে না, সরকারের ভিতরে অনেকে যারা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যারা মানে চেষ্টা যারা করছেন, হ্যাঁ, তাদের ভিতরেও বিভ্রান্ত ছড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন। একটি বিষয় হচ্ছে যে কি আমি রাজনীতি করি, আমি ইলেকশন করতে পারি বা আমি মানে ইসের ভিতরে যেতে পারি, আমি রাজনীতি করব না কিন্তু আমি রাষ্ট্র পরিচালনা করব, আমি রাষ্ট্রের মনে করেন ইয়ে হয়ে যাব, এটা তো মানে মানুষ আপনাকে মনে করেন হ্যাঁ, সাময়িক সময়টা কত, আপনি সাময়িক সময়টা এটারও তো একটা লিমিট আছে। হ্যাঁ, আপনি একটার পর একটা অজুহাত দেবেন, এটা তো হতে পারে না। হ্যাঁ, এবং মানুষ আপনার শঙ্কা প্রকাশ করছে যে দেখা যাবে যে কোনো একটা অজুহাতে আপনার হয়তো দেখা যাবে যে ওই জুনের কথা বলছে, যে ডিসেম্বর টু জুন, সেই মনে করেন সেই টাইমটাই হয়তো দেখা যাবে যে কোনো একটা অজুহাতে যে এই কারণে হলো না, ওই কারণে আমরা করতে পারছি না। হ্যাঁ, একটা আপনার নাটক তো জানেন, হাসিনা তো একটার পর একটা নাটক মনে করেন আপনার করতে মানে দেখা গেল যে এই নাটক যারা আগে যারা সাজাচ্ছে এরকম দেখা যাবে 2-4টা মাস্টার মাইন্ড বের হয়ে যাবে, দেখা যাবে যে তারা একটার পর একটা নাটক করবে যে এই কারণে পারছি না, ওই কারণে পারছি না। তবে সব থেকে বিষয়টা হচ্ছে যে কি যে এরা যেহেতু জনগণ দ্বারা মনে করেন ভোটে যেহেতু নির্বাচিত সরকার না, তো কিছু কিছু বিষয় আছে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে তারা সরাসরি ডিসিশন নিয়ে নিচ্ছে, এবং যেই কাজগুলো কিছু কিছু কাজ করছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষকে জবাব দিতে হতে হবে ক্ষমতায় থাকলে। যেমন ধরেন আপনার এই যে রোহিঙ্গাদের যে বিষয়টা, মানবিক যে বিষয়টা, মানবিক করিডোরের বিষয়টা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু এইটা যেটা করছে এই সরকার, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে যে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অলরেডি তো নিয়েই নিচ্ছে। যখন আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যখন দলের থেকে যখন আপনার কথা প্রতিবাদ যখন আসছে তখন তো এই কথাগুলো মনে করেন আসছে। এখন বিষয়টা হয়ে গেছে কি যে রাজনৈতিক মনে করেন আপনার যদি দক্ষতা যদি থাকে আপনার রাষ্ট্র পরিচালনা করা আর একটা বিজনেস পরিচালনা করে সফল হওয়া, আপনি বিজনেসে সফল হতে পারেন কিন্তু আপনি রাজনীতিতে সফল না হতে পারেন। আবার অনেকে রাজনীতি করে মনে করেন আপনার সফল হতে পারে কিন্তু সে যে বিজনেসে করলে যে বিজনেসে গেলে যে সফল হবে তার কোনো আপনার গ্যারান্টি নেই। তবে যে যেটাতে দক্ষ তার সেটাতেই থাকা উচিত। তাই এইখানে যারা আছে এরা তো রাজনৈতিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য তো এরা তো দক্ষ না। হ্যাঁ, এদের সমাজে একটা মনে করেন আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, কারো কারো বিভিন্ন ক্ষেত্রে যে মানুষ মনে করেছিল যে এদের প্রতি একটা আস্থা রেখে যে ঠিক আছে যে এরা হয়তো একটি সুষ্ঠু স্বাভাবিক একটা জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে গেছে এবং যে হাসিনার যারা যে পেতারা যারা আছে আপনার পুলিশ প্রশাসন বা বিভিন্ন সেক্টর যারা আছে তারা আপনার মনে করেন ভিতর দিয়ে কল কাটি যাচ্ছেন। কারণ আপনার ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা সরকারের যেই আপনার বেনিফিশিয়ারি যে গ্রুপটা যারা আছে তাদের কাছে হিউজ পরিমাণে অর্থ আছে, দেশে আছে বাইরে আছে, তারা এগুলো তো ইনভেস্ট করবে, তাই না? আমি যদি সফল হয়ে যাই তাহলে তারা কি করবে? এখন ওদের বাঁচার প্রয়োজনে জানে যে ওরা সামনে ওদের বিপদ আছে, তো বাঁচার প্রয়োজনে ওরা তো মানে আরও যারা আন্দোলন যারা করছে মানে যারা এই দেশের আন্দোলনে যারা কাজ করেছিল তাদেরকে একটু বিভ্রান্ত করে যদি মানে তারা যদি সেফ এক্সিট পেয়ে যায়, যেমন ধরেন রাষ্ট্রপতি চলে গেল, তাহলে এই সরকারের যারা দায়িত্বশীল ছিল তারা কি করলেন? হ্যাঁ, কত আমরা তো শুনতে পাই যে 300, 400, 500 লোক মনে করেন আপনার প্লেন দিয়ে চলে গেছে, এই সরকার কিছু মনে করেন জানেন, এরা কি ঘুমায়? এদের কাজটা কি? এটা কি কোনো দায়ী দায়িত্ব নিচ্ছে? আপনার স্বরাষ্ট্র যে যিনি উপদেষ্টা তারা কি কোনো দায়ী দায়িত্ব নিচ্ছে? বা আপনার পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কি কোনো দায়ী দায়িত্ব মনে করেন নিচ্ছে না? আমরা তো প্রতিফলন তো দেখছি না কোনো কিছু। তার মানে কি? তার মানে হচ্ছে যে হাসিনার যারা বেনিফিশিয়ারি লোকজন যারা ছিল, যারা এখনও যারা আছে, তারা যে বর্তমান সরকারের এই যে সরকার যারা আছে তারা যে তাদেরকে সহযোগিতা করছে না, এইটার
মনে করেন দায়ভার কে নেবে? এবং যদি আপনি যদি কোনো অন্যায় যদি করে থাকেন তাহলে আপনারও মনে করেন খবর আছে সামনে, হ্যাঁ, যে আপনিও জনগণের মুখোমুখি কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। তো আপনার সব থেকে ভালো হচ্ছে যে কি যে আপনারা ভাই আসছেন, আপনারা মনে করেন দায়িত্ব আপনার যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন, দায়িত্বের বাইরে বেশি কথা বলেন না, হ্যাঁ, জনগণ কিন্তু আপনাদেরকে অবজার্ভ করছে। তো সময় মতো আপনারা অতি দ্রুত আপনার নির্বাচনের ব্যবস্থা করেন, মানুষের যে জনগণ আছে জনগণের উপরে ছেড়ে দেন, জনগণ যাদেরকে মানে আপনার রায় দেবে তারা সরকার গঠন করে আপনারা স্বেচ্ছায় আপনারা চলে যাবেন বলে আমরা আশা করছি। বা আমার আর একটা কথা হচ্ছে যে কি যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার ওরা একটা ডেট দিয়ে দেখেন, একটা ডেট তো দিতে পারে যে আমরা আমাদের ডেট হচ্ছে অমুক ডেট, এই ডেটে আমাদের ইলেকশন হবে। তাহলে এই যে যে সংখ্যার যে কথাগুলো হচ্ছে আলোচনা হচ্ছে, জুনে হবে না, ডিসেম্বরে হবে না, জানুয়ারি হবে না, অমুক সময় হবে, এই তখন মনে করেন আসবে যে এই রোজা, এই বৃষ্টি, এই অমুক কাল সমুক কাল, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। তাই এদের তো অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, তা একটা দিন তারিখ একটা ঠিক করে একটা ডেট দিতে তো পারে যে আমরা এই ডেটে ইলেকশন দেবো, এত দিনে ইয়ে হবে, অ্যাডভান্স বলে দিক না। তাহলে তো আপনার মনে করেন এই যে সকল আপনার যে মানুষের ভিতরে যে শঙ্কা, সে শঙ্কাটা মনে করেন আপনার দূর হয়ে যেত। তবে মানুষ আস্থা এখনও রেখেছে, এখনও রাস্তায় নামেনি এই সরকারের বিরুদ্ধে। তবে মানুষের একটা ধৈর্যের মনে করেন কি আছে, মানুষ যেহেতু আলাপ আলোচনা করছে, হ্যাঁ, হাসিনা কিন্তু ওই যে ওই এক সপ্তাহ আন্দোলনে বা আপনার ওই যে কি 1.5 মাসের আন্দোলনে কিন্তু হাসিনা পড়িনি। 17 বছরের মানুষের, সারা বাংলাদেশের মানুষের পুঞ্জীবিত যে ক্ষোভ এবং অত্যাচার নির্যাতন সব কিছুর বহিঃপ্রকাশ কিন্তু আপনার ওই সময়টা আপনার ঘটেছে, যার কারণে 5ই আগস্ট যেটা ঘটেছে। এবং দেখেন সবসময় কিন্তু যে কোনো আন্দোলনের সফলতার ক্ষেত্রে ইয়াং জেনারেশন যদি না নামে তাহলে কিন্তু সেটা কিন্তু ইয়ে হয় না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কিন্তু যুদ্ধ করেছিল ইয়াং ফোর্সার, মুক্তিযুদ্ধ করছিল কিন্তু ইয়াংরা। এবং 90-এর যে অভ্যুত্থান যেটা হয়েছিল সেটাও কিন্তু ছাত্ররা করেছিল। 2005-এও মনে করেন আপনার ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। কিন্তু একটি কথা সেটা হচ্ছে যে কি যে এর আগের যারা মানে ছাত্ররা আন্দোলন করে কোনো সময় কিন্তু ক্ষমতার চেয়ারে কিন্তু মনে করেন বসে নেয়। আর এই কারণে আর এবারই কিন্তু মনে করেন এই যে আন্দোলনকারীরা ক্ষমতায় যে এই যে তাদের যে মানে আপনি ছিলেন হচ্ছে চাকরি প্রার্থী, এখন চাকরিদাতার জায়গায় চলে গেছেন, যাওয়ার কারণে আপনার যে এই যে উপরে যে ক্ষমতার যে মানে যে প্রেশার, আমার কাছে মনে হচ্ছে যে অনেকে এটা হয়তো নিতে পারছে, এটা অনভিজ্ঞতার অভাবও হতে পারে। যাই হোক, যার যার কর্মফল সেই মনে করেন পাবে। তবে সব কিছু শেষ হচ্ছে যে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে, জনগণের কাছে আমাদের কিন্তু মনে করেন জবাবদিহি করতে হবে। আর আমরা যদি রাজনীতি যারা করে তাদের তো সবসময় আপনার জনগণ নিয়েই কাজ করতে হয়। তো জনগণের কাছে রাজনীতিবিদদের কিন্তু জবাবদিহিতার বিষয় আছে, অরাজনৈতিক ব্যক্তিদের কিন্তু জনগণের মানে কাছে জবাবদিহিতার বিষয় নেই। তবে আপনি যদি অরাজনৈতিক ব্যক্তি হয়ে মনে করেন জনগণের অধিকার হরণ যদি করেন, জনগণ জানে যে আপনার তার অধিকার আদায়ের জন্য কি করতে হয়। তো জনগণকে আপনারা বেশি খেপাবেন না, সময় মতো মনে করেন সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি এখনও মানে আশাবাদী যে আমরা চাই যে এরা ব্যর্থ না হোক, এরা বর্তমান যে সরকার আছে সেই সরকার সফল হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, হ্যাঁ, উনি কিন্তু প্রথম থেকেই কিন্তু বলেছেন যে আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেব না। যার কারণে মানুষ কিন্তু এখনও মানে ওনার মানে ওই কথার পরে মনে করেন এখনও আস্থা রেখে যাচ্ছে। কিন্তু আস্থার মাত্রাটা যিনি মনে করেন আপনার শেষ সীমায় মনে করেন আপনার না পৌঁছায়। পারভেজ ভাই, আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে গত শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে। আপনার এই বিষয়ে বক্তব্য কি? এবং আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে কি যে আপনি একটা জিনিস দেখেন যে কোনো একটা কিছু হলে মানে এই সরকারের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে
কোনো কিছু মনে করেন নেগেটিভ যদি কোনো কিছু হয়, যদি ওদের কিছু মানে করতে যদি একটু সমস্যার ভিতরে পড়ে, বলে যে বিএনপি চাচ্ছে না দেখে এই জন্য হয়তো মানে আমরা এটা করতে পারছি না, কিন্তু বিএনপি যেটা চাচ্ছে সেটা কিন্তু তারা করছে না। কিন্তু বিএনপি যেটা মানে বলছে, বিএনপি কি কখনো বলেছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে না? এটা কি কোন সময় বলেছে? বরঞ্চ বিএনপি লিখিতভাবে দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সাংবিধানিক উপায়ে এই যে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ এই দলটির বিচার করা হোক। হ্যাঁ, তো বিএনপি তো ক্ষমতা নেই, বিএনপি তো মানে আপনার এই যে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না, এটা করবে হচ্ছে সরকার। তো সরকার করেছে, বিএনপি তো স্বাগত জানিয়েছে। হ্যাঁ, তো বিএনপি তো মানুষের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় এবং সবসময় দেখেছে। এবং বিএনপি তো কখনো এই যে হাসিনার যে সরকারের যে অপকর্ম, যে অপরাজনীতি, সেই অপরাজনীতিকে সবসময় বিরুদ্ধে মনে করেন কাজ করেছে। অনেকে আবার মনে করেন আপনার এই যে বলার ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা মনে করেন করেছে বা করছে যে বিএনপি এটা চায় না, বিএনপি আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায়, বিএনপি এটা করতে চায়। আরে ভাই, যে যারা বলে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, সব থেকে কোন দল বেশি মনে করেন নির্যাতিত হয়েছে? সব থেকে আওয়ামী লীগ দ্বারা মনে করেন নির্বাচিত হয়েছে একদম, তো বিএনপির সব থেকে বেশি নেতাকর্মীরা হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তো জ্বালা থাকলে তো বিএনপিরই বেশি, দাবি তো বিএনপিরই। এবং বিএনপি তো বলেছে যে এটার মনে করেন আপনার বিচার করতে। তো আমরা তো বলেছি, আমি যেদিন আপনার এই ঘোষণাটা আসে তার আগে আমি একটা টক শোতে যে বলেছিলাম যে আপনার করেন না কেন, আপনার এই মানে এই যে হাসিনার দোষরা অনেকেই মনে করেন আপনার যা মানে বেল হয়ে যায়, জামিন হয়ে যায়, তাহলে আসিফ নজরুল ওনার করেটা কি, ওনার কাজটা কি? এটা কি বিএনপি মনে করেন তাদেরকে বেল দিয়ে দিচ্ছে? হ্যাঁ, মানে শেখ হাসিনা মনে করেন বর্তমান যে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে অত্যাচার করেনি, ওনাকে কটূক্তি করেনি, ওনাকে খুব আজে বাজে বা ওনাকে যে মানে হাজতখানা পর্যন্ত পর্যন্ত আপনার মনে করেন আপনার নেয়নি, মনে করেন সবকে মানে ওনাকে করিনি। তো উনিও তো নিজেও তো একজন ভিকটিম, তো উনি কেন করে না? হ্যাঁ, কোনো কিছু আপনি বিএনপি তো চাচ্ছে যে জনগণের কাছে চলে যান, আপনারা ভোট দেন, এইটার ব্যাপারে আপনারা কথা বলেন না। কিন্তু আপনার মনে করেন বলে আবার ওই যে কিছু হলে যে মনে করেন কোনো কিছু হলেই যে বিএনপি এটা করে না কেন, বিএনপি ওটা করে না। আরে ভাই, বিএনপির মতো করতে দাও। হ্যাঁ, বিএনপির মতো মনে করো। আর তোমার যদি রাজনীতি করা খায়স থাকে তো তুমিও আমার রাস্তায় চলে যাও, জনগণের কাছে যাও। আমরা বিএনপিও ভোট চাবে, তোমরাও ভোট চাও, সবাই মনে করো আমরা ভোটটাকে উৎসব হিসেবে মনে করে মেনে নিই। জনগণ চুজ করবে যে কে নেতা না। পারভেজ ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে আছি। আমার শেষ একটা প্রশ্ন, যেহেতু আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের 2 বারের সভাপতি ছিলেন, এই জন্যই প্রশ্নটা একদম ছোট করে যদি উত্তর দিতেন, ছাত্র রাজনীতির কোন জায়গাগুলোতে পরিবর্তন আনা উচিত? এটা হচ্ছে যে নিয়মিত আপনার মনে করেন যে কমিটি দেওয়া, আর হচ্ছে যে আপনার রানিং স্টুডেন্টদের নেতৃত্বে মনে করেন রাখা, আর যদি মনে করেন আপনার যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি নিয়মিত যদি ছাত্র সংসদ যদি ইলেকশন যদি হয়, তো তাহলেই আপনার মনে করেন আপনার শিক্ষা ব্যবস্থা এবং মনে করেন ছাত্র রাজনীতির একটা মনে করেন আপনার আমূল পরিবর্তন হবে। তবে হ্যাঁ, এই যে ছাত্র রাজনীতির এই পরিবর্তনের জন্য এই সরকারের কিন্তু দায়িত্ব না যে আপনার সব জায়গায় মনে করেন আপনার ঠিকঠাক মনে করেন করা। ভাই, তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছো, তোমরা একটি মধ্যবর্তী একটা সময়ের জন্য মনে করো আসো, তোমরা ভাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, মানুষ আসলে ভোট দিতে চায়। আমি আমার গণতান্ত্রিক অধিকারের একমাত্র জায়গা হচ্ছে যে ভোট। আমি জীবনে একবার ভোট দিয়েছি, আর এর মানে এই লাস্ট যে 3টা নির্বাচন হয়েছে তো ভোটের নামে হয়েছে প্রহসন। আপনার ওই যে কুকুর আপনার বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার দেখা গেছে। তা মানুষ হচ্ছে ভোট দেওয়ার জন্য মনে করেন উন্মুখ হয়ে আছে। তো মানুষ আসলে প্রথমত চায় যে মানুষ তার যে গণতান্ত্রিক যে অধিকার, সেই ভোটাধিকারটা প্রয়োগ করতে, এবং ভোটটা একটা উৎসব, সে ভোটের উৎসব আমরা করতে চাই। তো আশা করছি যে বর্তমান সরকার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা বাংলাদেশের মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাবে বলে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সাথে।